আমাদের দেশে আমরা এই মুহূর্তে তিনটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য এবং আর্থিক বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে আছি। প্রথমত, করোনা সংক্রমণকে প্রতিহত করতে হবে। দ্বিতীয়ত, এর সঙ্গে কিছুটা সংশ্লিষ্ট, এই প্রতিহত করার ক্ষেত্রে সাধারণ সমাজজীবী মানুষের জীবিকাটাও সুনিশ্চিত করতে হবে। এবং তৃতীয়ত, সামগ্রিকভাবে আমাদের দেশে একটা আর্থিক অধোগতি দেখা দিয়েছে অন্য দেশেও, এর মোড়টাও ঘোরানো প্রয়োজন। এই প্রেক্ষিতটা মনে রেখে উল্লেখ করা দরকার যে গত মঙ্গলবার, বোধহয় 12ই মে, দেশের প্রধানমন্ত্রী প্রায় হঠাৎই বললেন উনি একটি প্রকল্প গুচ্ছ নিয়ে আসছেন যার অর্থাঙ্ক 20 লক্ষ কোটি টাকাতে দাঁড়াবে, এবং বললেন যে দেশের যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি আগামী কয়েকটা দিনে সেটা বিস্তারিত বলবেন। তা আমরা উৎসুক হয়ে কালকে পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু আমরা লক্ষ্য করছি এই যে তথাকথিত 20 লক্ষ কোটি টাকার বরাদ্দ বা প্রকল্প গুচ্ছের কথা বলা হলো বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী যা বললেন, তার মধ্যে কিন্তু সাধারণ মানুষের জীবিকাকে নিশ্চিত করার কোনো কথাই নেই, কোনো চিন্তাই নেই। তো এটা তো কার্যকর হবে না। এখানে দাঁড়িয়ে একটু বলা দরকার যে করোনার সংক্রমণকে রোধ করতে গেলে, বিশেষ করে যখন ওষুধ বা টিকা ইত্যাদি এখনো আবিষ্কৃত হয়নি বা প্রয়োগের স্তরে আসেনি, তখন কিন্তু আমাদের বলতেই হচ্ছে যে সাধারণ মানুষকে ঘরের মধ্যে থাকতে হবে, একটা দূরত্ব বজায় রাখতে হবে ইত্যাদি। কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ থাকা মানেটা কি? 80% মানুষই কিন্তু, এদের মধ্যে শ্রমজীবী সেই মানুষ যারা প্রত্যেক দিন বাড়ি থেকে বেরিয়েই তাদের জীবিকাটা অর্জন করেন। ঘরের মধ্যে আটকে রাখলে তো তিনি সেই জীবিকা অর্জন করতে পারবেন না, তিনি বাঁচবেন কি করে? আর একইভাবে এটাও চিন্তা করতে হবে, আমি একটু আগেও বললাম যে সামগ্রিকভাবে দেশে আর্থিক যে অধোগতি, তাকে আমরা মুক্ত ঘোরাবো কি করে? এই নিচের যে 80% মানুষ, তাদের যদি জীবিকার কথা চিন্তা করি, তাহলে আমাদের মনে রাখতে হবে এই মুহূর্তে কিন্তু তার হাতে সঞ্চয় নেই, আয়ও নেই। তাই তাদের কাছে খাদ্যশস্য বিনামূল্যেই পৌঁছে দিতে হবে। এর মধ্যে যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের কথা চিন্তা করেও একই। তার জন্য কত খাদ্যশস্য লাগবে? সাধারণ হিসেব করা হয় যে যদি মাথা পিছু একটি মাসে 10 কেজি চাল অথবা গম লাগে প্রতি পরিবারের, তাহলে সারা বছরে যদি এই চাল এবং গম আমরা দিতে চাই, তাহলে যে পরিমাণ চাল গম দিতে হবে আমাদের ভারতের খাদ্য নিগমের কাছে কি আছে? অবশ্যই আছে। এখনই তাদের হাতে আছে 7,70,000 টনেরও বেশি। আমাদের প্রয়োজন তো এই মুহূর্তে বোধহয় 7,70,000 বেশি, কিন্তু 6 লক্ষর বেশি নয় আমাদের প্রয়োজন। আর বড় ধান উঠলে তো আরো বেশি যোগান হয়ে যাবে। সুতরাং যোগান বা পরিমাণগত কোনো বাধা নেই, সিদ্ধান্তটা রাজনৈতিক স্তরেই নিতে হবে। যদি আর্থিক দিক থেকে দেখি কত টাকা লাগবে, আমরা একটা হিসেব একটা করা হয়েছে, অনুমিত এই টাকা লাগবে যদি আমরা 12 মাস ধরি, তাহলে প্রায় 2.34 লক্ষ কোটি টাকা নিচের 80% মানুষকে যদি খাদ্যশস্য বিনামূল্যে পৌঁছে দিতে হয়। কিন্তু শুধু তো
খাদ্যশস্য পৌঁছলে হবে না, তাদের হাতে কোনো আয় নেই, একটা ন্যূনতম অর্থও তো তাদের হাতে পৌঁছে দিতে হবে। আমরা বলি যে বামপন্থীরা বলি বিশেষ করে যে মাসে অন্তত 7,500 টাকা পরিবার পিছু দেওয়া হোক। যদি এটা আমরা 6 মাস দিতে চাই প্রত্যেকটি পরিবারের কাছে, তাহলে কত টাকা লাগবে একটা হিসেব করা হয়েছে, তাতে লাগবে প্রায় 8.74 লক্ষ কোটি টাকা। এরপরে আসছে জনস্বাস্থ্যের ক্ষেত্রে। ভারত সরকারের বাজেটে এবছর জনস্বাস্থ্যের ক্ষেত্রে ধরা আছে 67,000 কোটি টাকা। আমরা মনে করছি এটাকে বৃদ্ধি করতে হবে, অতিরিক্ত এর দ্বিগুণ, মানে 1.34 লক্ষ অতিরিক্ত কোটি টাকা অতিরিক্ত স্বাস্থ্য বাজেটে আনতে হবে। খুবই কম বরাদ্দ ছিল, এটা খুবই অন্যায় চলছিল অনেকদিন ধরে। এরপরে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে আমরা মনে করি শুধু ঋণের কথাই বলেছেন দেখলাম কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর গরিব মানুষ যদি ঋণ নিতে হয়, গরিব উদ্যোগী, তাকে ব্যাংকের কাছে গিয়ে যে ঘুরতে হয়, এটা মনে রাখা ভালো। ব্যাংকেরও কর্মীর সংখ্যা খুব কমিয়ে দেওয়া হয়েছে, সমস্যা আছে। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তিনি উৎপাদন শুরু করে লাভের মুখ দেখতে পারবেন না, তাই তাকেও কিছুটা ভর্তুকিই দিতে হবে। আমরা একটা হিসেব করেছি, যদি যা তার প্রয়োজন তার যদি 25% অন্তত ভর্তুকি আমরা দিতে পারি, বাকিটা ঋণ, তাহলে প্রায় 4 কোটি অতিরিক্ত টাকা লাগবে আমাদের। এরপরে কৃষির ক্ষেত্রে অনেক কথা বলেছেন আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কিন্তু আমি সোজা কথায় বলছি যেটা এখনই লাগবে এই অবস্থাতেও, যদি বর্ষা এসে গেছে, চিন্তা করে রাখা ভালো যে ক্ষুদ্র সেচগুলি, এটা ভূজল হতে পারে, মাটির ওপরের জল এবং জল নিকাশি, এর জন্য একটা বাড়তি বরাদ্দ 2 কোটি টাকা মনে রাখা ভালো। এরপরে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 1,58,00,000 টাকা। সেটা আমি ধরে রাখছি পরিযায়ী শ্রমিকদের জন্য। এই চাল, গম এবং অর্থ সাহায্য ছাড়াও তাদের একাধিক বাড়তি সমস্যা আছে, সেগুলোর মুখোমুখি দাঁড়ানোর জন্যই 1,58,00,000 1.58 লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা আমি বললাম। যদি আমরা যোগ করি, এটা কিন্তু দাঁড়াবে ঠিক ওই সেই 20 লক্ষ কোটি টাকা যেটা ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, কিন্তু যার ক্ষেত্রগুলি কেন্দ্রীয় অর্থমন্ত্রী যা বলেছেন তার মধ্যে একটি বিষয়ও নেই। আমরা একটু মানুষের চোখ দিয়ে দেখে, সাধারণ মানুষের চোখ দিয়ে দেখে, তাই এটা বিকল্পভাবে ওই বলে ফেলেছেন ওই 20 লক্ষ কোটি টাকাটা, ঠিক আছে, ভালোই বলেছেন, সেটাকে আমরা ধরে তার বিভাজনটা ভিন্ন করলাম, যেটা আমি মনে করছি সম্ভব। একটা প্রশ্ন এখানে আছে, এই টাকাটা জোগাড় হবে কোত্থেকে? আমি সবটা কিন্তু অতিরিক্ত বলছি। আমরা মনে করছি যে এই মুহূর্তে আমাদের যেহেতু চাহিদারই অভাব, এটা মোট জাতীয় আয়ের 9% মতো এই অর্থাঙ্কটি, 20 লক্ষ কোটি টাকা, এটা আমরা ঘাটতি বাজেট দিই এটা মেটানোর চেষ্টা করি। অনেকে কেউ কেউ আছেন চিন্তা করবেন এর থেকে মূল্য বৃদ্ধি হবে, কিচ্ছু হবে না। তার কারণ এখন বাজারে চাহিদারই অভাব, অবিকৃত মাল পড়ে আছে। তাই যত আমরা তাড়াতাড়ি চাহিদাটা বাড়াতে পারবো, যেটা আমাদের বিকল্প চিন্তায় আছে, তাতে মূল্য বৃদ্ধি হবে না, এই উৎপাদনগুলো একটু জোরদার হবে। আর একটা কথা এখানে বলা ভালো যে যদি এখন এভাবে এগোচ্ছি, কতগুলো সাংগঠনিক বিষয়ও আছে কিন্তু জনস্বাস্থ্যের ক্ষেত্রে, করোনার ক্ষেত্রে মনে রাখা ভালো যে একটু বিকেন্দ্রীকৃতভাবে আমাদের দেখা উচিত। আমার একটু বলতেই হচ্ছে, বামফ্রন্টের আমলে আমরা পশ্চিমবাংলায় জেলা স্তরে একটা বিকেন্দ্রীকৃত স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু মজুত করে দিয়েছিলাম। জেলা স্তরের হাসপাতাল, মহকুমা স্তরের হাসপাতাল, তার নিচে ব্লক স্তরের স্বাস্থ্যকেন্দ্র, তার নিচে অঞ্চল স্তর, মানে 3টা গ্রাম নিয়ে একটা অঞ্চল কেন্দ্র, সেখানেও স্বাস্থ্যকর্মী এবং সপ্তাহে অন্তত একজন চিকিৎসক যাবেন, এরকম একটা ব্যবস্থা কিন্তু করা হয়েছিল। সেটাকে ঠিক জোরদার করতে হবে এখন। এবং চিকিৎসা তাড়াতাড়ি, মানে বাড়িতে বাড়িতে গিয়ে অবস্থাটা কী তার তথ্যটা সঠিকভাবে সংগৃহীত করে জেলা স্তরে পাঠানো, জেলা থেকে রাজ্য স্তরে যেখানেই প্রয়োজন করার পরে, এই যদি কোথাও চিন্তার কারণ ঘটে থাকে
তখন তার লালা রসের পরীক্ষা তাড়াতাড়ি করা, তার কিছু কিছু কাজ শুরু হয়েছে, আরও তাড়াতাড়ি আনতে হবে। এটা কেরালা যেভাবে করেছে, যদি এটা করা যায়, তারপরে চিকিৎসার ক্ষেত্রে পরিকাঠামো কিন্তু অনেক সংযোজন করতে হবে, প্রত্যেক জেলাতে করতে হবে, সম্ভব হলে মহকুমা স্তরেও, যার জন্য আমি জাতীয় স্তরে 67,000 বরাদ্দকে দ্বিগুণ করার কথা, অতিরিক্ত দ্বিগুণ করার কথা আমরা বলছি। সর্বশেষ আমি বলবো যে এই মুহূর্তে কিন্তু আমাদের রাজ্যে একটু সেবিকাদের অভাব হয়েছে, কোথাও তারা চলে যাচ্ছেন শোনা যাচ্ছে। যদি এটা হয়, একটু আলোচনা করে দ্রুততার সঙ্গে বিকল্প ব্যবস্থা করতেই হবে। এই ক্ষেত্রে আমরা অনুব্রতী বলে যে তাদের ঠিকমতো প্রশিক্ষণ দিয়ে যে মা বোনদের যুক্ত করেছিলেন, তারা খুব ভালো করেছিলেন কাজ। সেরকম একটা চিন্তাভাবনা কিন্তু করতে হবে, এটা ফেলে রাখার বিষয় নয়। আর সর্বশেষে আমি বলবো যে এই কেন্দ্রীয় সরকার ভালো কিছু করতে পারেননি, কিন্তু এর মধ্যেই অত্যাবশ্যকীয় পণ্য আইনটা শিথিল করতে চাইছেন। এর সঙ্গে কি যোগ? অত্যাবশ্যকীয় পণ্য আইন মানে এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা যদি মজুদ না করা যায়, তার জন্য আইনটি ছিল অনেক দিন ধরে। এরা বলছেন সেই আইন শিথিল করা, কার স্বার্থে? মজুদদারদের স্বার্থে, মূল্যবৃদ্ধির স্বার্থে। আপনারা কারা মশাই এগুলো করছেন বসে বসে? আর শ্রমিকদের বিরুদ্ধে সব কটা আইন আপনারা আবার নিয়ে আসছেন, কারা আপনারা? এদের জন্য আমরা চিনে রাখি। আমরা বলছি যে সরকারের যেটা মঙ্গলময় কল্যাণকর ভূমিকা, সেটা ফিরে আসুক, এবং এসেছে বলেই উদাহরণগুলো দেওয়া দরকার। ভিয়েতনাম, কিউবা এবং চীন, তারা কিন্তু এই করোনার প্রকোপটাকে সামলাতে পেরেছে অনেকাংশে। আমাদের রাজ্য কেরালা পেরেছে। যেখানে এই সরকারের কল্যাণকর ভূমিকাটা জনস্বাস্থ্যে আনা হয়েছে, সেখানে কাজটা এগিয়েছে। যেখানে আনা হয়নি, যেখানে বাজারের ওপর ছাড়া হয়েছে, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র, অত বড় দেশ, সবচেয়ে খারাপ ওরা এই সমস্যাটি মোকাবিলা করতে পারছে। তাই আমাদের কিন্তু পথটা বেছে নিতে হবে। আমরা যে বিকল্প পথটা বললাম, ওই জনস্বাস্থ্যে কল্যাণকর ভূমিকা, সরকারের, রাষ্ট্রের অবস্থান এবং মানুষকে নিয়ে, একেবারে নিচের স্তর থেকে মানুষকে নিয়ে এই লড়াইটা আমাদের করতে হবে, জিততেই হবে। হয়েছে?